আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জানেন কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটির কিছু নেতৃবৃন্দ এসেছিলেন, কক্সবাজারে সমাবেশ করেছেন। কক্সবাজারে সমাবেশ করতে গিয়ে তাদের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একজন নেতা, এনসিপির নেতা, হুট করেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য রেখেছেন। যে বক্তব্য সালাউদ্দিন আহমদের রাজনৈতিক বয়সে কোনো কেউ দিতে পারেনি, তার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি যে অশোভন অশ্রাব্য অভিযোগ উত্থাপন করেছে, এরকম কেউ কোনো অভিযোগ ইতিহাসে উত্থাপন করতে পারেনি। কেউ যদি পারলো কেন করেনি, কারণ তার দেয়া বক্তব্যে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে সেই অভিযোগগুলো সত্য নয়। সালাউদ্দিন আহমদ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একসময় ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন স্বৈরাচার এরশাদ সরকার আমলে। পরে তিনি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি পরে প্রশাসনের ক্যাডার ছিলেন। পরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব ছিলেন। তিনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ছিলেন। সেই সময় তিনি একাধারে এমপি ছিলেন এবং একাধারে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকাকালে তার হাতে অনেক ব্যক্তির কর্মসংস্থান হয়েছে, প্রশাসনে গেছে, প্রশাসনিক ক্যাডার হয়েছে তার হাত ধরে। বাট কোনো পুরুষ বলতে পারবে না এই নেতা চাকরির বিনিময়ে কারোর কাছ থেকে এক কাপ চা খেয়েছে। এটা চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমদের নেতৃত্বে এমন ছিল। তিনি অকাতরে গোপনে কোটি টাকা দান করে যান প্রতি বছর। এমন লোকের কথা তিনি মনে রাখেন যে লোকগুলোকে মানুষ চিনেও না, জানেও না, সেই রকম কিছু গরিব অসহায় লোকের কথা তিনি মনে রাখেন। আজকে তার বিরুদ্ধে এনসিপির ছোট এই নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তার চেয়ে অনেক উপযুক্ত ভারী ওজনের সন্তান রয়েছে জনাব আলহাজ সালাউদ্দিন আহমদের। অথচ সালাউদ্দিন আহমদের সন্তান তুলতেও হবে না এই নাসিরউদ্দিন পাটোয়ারি। সে অভিযোগ করলো কি, নারায়ণগঞ্জের শামীম ওসমান ছিল আওয়ামী লীগের, আর কক্সবাজারে শিলং থেকে সালাউদ্দিন আহমদ এসেছেন, জায়গা জমি জবরদখল করতেছেন, সিন্ডিকেট জবরদখল করতেছেন। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি কিন্তু কালকের ছেলে। আমরা বলবো, আমাদের এই নেতা যখন গুম হয়েছিলেন 2015 সালের 10 মার্চ রাতে আন্দোলনের ময়দান থেকে, তোমার বয়স কত তখন? তোমার বয়স হয়তো তখন 15 বছর ছিল। বিদায়ী
তুমি সালাউদ্দিন আহমদকে চিনতে পারো? আজকে এখানে এসে তোমার মুখে যা আসলো তা বলে দিলে, এটা তো নেতৃত্বের কোয়ালিটি না, এটা নেতৃত্বের যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। এটা তোমার ভেতরে নোংরামি, অযোগ্যতা। তুমি যে অথর্ব একজন লোক এই সংগঠনে আসো, এটার বহিঃপ্রকাশ তুমি ঘটিয়েছ। তোমার উপর মব জাস্টিস হয়নি। তুমি যদি সাহস করে হেঁটে যেতে বা সাহস করে গাড়ি নিয়ে যেতে, তাহলে দেখতে কক্সবাজারের মানুষের খুব তোমার উপর কত, বুঝতে পারতে কত জানে কত চাপ। মানুষের আবেগে তুমি আঘাত করেছ, মানুষের ভালোবাসায় তুমি আঘাত করেছ। তোমরা তরুণ, তোমরা সংগঠন তৈরি করেছ, নাম দিয়েছ ন্যাশনাল সিটিজেন পার্টি, বাংলাদেশের যে কী বলে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি তো তোমাদের সংগঠনের নাম। তোমাদের তো এই দেশের নেতৃত্ব দেওয়ার মতো বয়সই হয়নি, তারপরেও আমরা চাই তোমরা নেতৃত্ব দাও, তরুণেরা এগিয়ে আসুক, এটা আমাদের সেই নেতাও চায়। জনাব সালাউদ্দিন আহমদ তো চাই তরুণ নেতৃত্ব উঠে আসুক। তোমরা যেই সংগঠন করছো সেই সংগঠনের এখনও অনুমোদন পাওনি, এখনও হাঁটতেছ। এই অবস্থায় তোমাদের উচিত মানুষের ভালোবাসা কামনা করা, ভালোবাসা আদায় করা, ভালো ব্যবহার দেয়া। ব্যবহারই তো তোমার যোগ্যতার বহিঃপ্রকাশ। তুমি জন্ম যেখানেই হোক না কেন, অনেকে তোমাকে ডার্বি নাসির বলে। ডার্বি নাসির কেন বলে? ডার্বি একটি সিগারেট আছে, সেই সিগারেটের নাম ডার্বি। নিশ্চয়ই তুমি ডার্বি খেতে, আর সেই কারণে মানুষ তোমাকে খিতাই নাম দিয়েছে। সুতরাং তুমি আজকে কক্সবাজারের মানুষকে খেপিয়ে দিলে, যেন আর এখানে আসতে না পারো সেই বন্দোবস্তই তুমি করে গেলে মানুষকে খেপিয়ে। মানুষ বুঝতে পেরেছে তোমাকে গোপালগঞ্জে কেন তোমাদের উপর হামলা করেছিল, গোপালগঞ্জবাসী কেন তোমাদের উপর হামলা করলো। যদি সেখানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন উপস্থিত না থাকতো, সেখান থেকে তোমরা আসতে পারতে না। আর তোমাদের সেখানে তোমাদের পাশে ছিল বিএনপি, তোমাদের আগে তো বিএনপি ওখানে সমাবেশ করেছে, প্রতিদিন তো ওখানে সমাবেশ করছে, তাহলে তাদের উপর কেন আক্রমণ করা হচ্ছে না? নিশ্চয়ই তোমরা এমন পরিস্থিতি তৈরি করেছো, কক্সবাজারের মতো পরিস্থিতি তৈরি করেছো বিদায় সেখানে তোমাদের উপর তারা গোপালগঞ্জবাসী বাধ্য হয়ে আক্রমণ করেছে। তোমাদের বুঝতে হবে, তোমরা তো সবার আদর পাওয়ার কথা, ভালোবাসা পাওয়ার কথা, আন্তরিকতা পাওয়ার কথা। সেই জায়গায় তোমরা এরকম জবাব কেন পাচ্ছ? হামলার কেন পাচ্ছ? তোমরা মানুষের বিদ্বেষের বলি কেন হচ্ছ? নিশ্চয়ই তোমাদেরকে কে বা কারা চালাচ্ছে, দেশে অস্থিরতা তৈরি করার জন্য তোমাদেরকে কেউ না কেউ ব্যবহার করছে। আমাদের মনে হয় আমরা যেটা বিশ্বাস করছি, আমরা যারা যেটা লক্ষ্য করছি, তোমাদেরকে রয় পরিচালিত করছে। তোমরা রয়ের এজেন্ট হয়ে কাজ করছো বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য। তোমরা নির্বাচনের বিরোধিতা করতেছ, সংস্কার কি আদৌ তোমরা সেই বিষয়গুলো ভালো করে জানো না। আর সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। সংস্কার কি একদিনই সম্ভব? আজকে দেশের অবস্থা কেমন? 17 বছর আমরা দেশের মানুষ, বিশেষ করে বিএনপি, তার পাশাপাশি জামাত, যে কত নেতা গুলির শিকার হয়েছে আওয়ামী লীগের, কত নেতা ফাঁসিতে ঝুলিয়ে শাহাদত বরণ করেছে, কত নেতাকে শাহাদত বরণ করা হয়েছে, কত নেতাকে খুন করা হয়েছে, কত নেতাকে গুম করা হয়েছে। জুলাই আগস্টে কত নেতা মারা গেল, ছাত্র দলের কত নেতা মারা গেছে।
সাধারণ ছাত্র কত মারা গেছে। তাই তোমাদের এই পরিস্থিতি তৈরির জন্য কি তারা আত্মাহুতি দিয়েছিল? তারা শহীদ হয়েছে, তারা আত্মদান করেছে? তোমাদের এই বোধগম্যতাও নাই। আমরা আহ্বান জানাই, তোমরা সঠিক পথে আছো, সঠিক জায়গায় ফিরে এসো, সঠিক পথে আসো। নেতৃত্বে আসার জন্য তোমাদের কি আরও কঠিন পরিশ্রম করতে হবে, এটা তোমাদের জানা আছে কিনা আমরা জানি না। এদেশের মানুষ চায় আওয়ামী লীগের বিকল্প একটি সংগঠন তৈরি হবে। দেশের মানুষ মনে করেছিল আওয়ামী লীগের বিকল্প তোমরা একটি সংগঠন দাঁড় করাতে পারবে, কিন্তু সেই জায়গায় তোমরা সুট খাচ্ছ, ব্যর্থ হচ্ছ। তোমরা মানুষের সামনে, মানুষের কাতারে বেয়াদব হিসেবে পরিগণিত হচ্ছ। যে বেয়াদবি আজকে কক্সবাজারের মানুষের সাথে করে গেলা, সেটা কিন্তু দীর্ঘকাল এদেশের মানুষ, এই কক্সবাজারের মানুষ ভুলবে না। আজকে কক্সবাজার পুরো জেলায় আগুন ধরেছে, বাঁশখালী চট্টগ্রামে আগুন ধরেছে, বান্দরবানে, পুরো দক্ষিণ চট্টগ্রামে তোলপাড় শুরু হয়েছে। তোমাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। পরিপক্কতা প্রয়োজন। তোমাদের মধ্যে রাজনৈতিক পরিপক্কতার অনেক অভাব আছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে যে তুমি রাজনৈতিক নেতা হওয়া সেটা না। তোমাদের আগে এখানে ডাকসুর বিপি নুরুল হক নূর এসেছিলেন, তার বক্তব্যগুলো শুনেছ তোমরা? রাজনীতি বিপি নুরুল হক নূরের কাছ থেকে শেখো আগে, তারপরে রাজনীতি করো। একদিকে দেবা মার্চ ফর গোপালগঞ্জ, অন্যদিকে দেবা মার্চ কি বলে জুলাই পদযাত্রা। এগুলি কি জুলাই কি তোমার শুধু তোমার বাপের? জুলাইয়ের অংশীদার আমরাও আহত যোদ্ধা। আমরা 17 বছর এখানে হামলার শিকার হয়ে রাজপথে ছিলাম। সর্বশেষ জুলাই আগস্টও আমরা ছিলাম। এখানকার পেশির সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছিল। আমরা অনেক মামলা খেয়েছি, জেল কেটেছি। আর তোমরা কি করেছো? তোমরা কি জেল কেটেছো? কয়টি মামলা খেয়েছো তোমরা? বাটফার কোথাকার! শুদ্ধ হয়ে যাও, রাজনীতি করতে চাইলে ভালো হয়ে যাও। ধন্যবাদ।